যে কোনো মূল্যে নির্বাচন আদায়ের ঘোষণা বিএনপির। জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, নাটোরে পদযাত্রায় এনসিপি। কুমিল্লার 14 গ্রামে পেট্রোল বোমা হামলা সহ 3 মামলায় বেগম জিয়াকে অব্যাহতি। বিএনপি জামায়াতের মামলাও প্রত্যাহার। এবং সাইফ পাওয়ারটেকের জনবল দিয়ে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় নৌবাহিনী ব্যবস্থাপনায় পরিবর্তনে খুশি ব্যবহারকারীরা। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের আয়োজন করবে এমন আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সিলেটের হজরত শাহজালালের মাজার জিয়ারত করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশা প্রকাশ করেন তিনি। পরে আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে গণতন্ত্র ও ভোট ফিরিয়ে আনতে প্রয়োজনে আন্দোলনে যাবে বিএনপি। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন গুলজার আহমেদ। শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশ নিতে সিলেটে উপস্থিত হন দলের কেন্দ্রীয় নেতারা। সোমবার সকালে সিলেটে পৌঁছেই হজরত শাহজালাল ও শাহপরান রহমাতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির আশা অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচনের আয়োজন করবে, যার মাধ্যমে দেশে ভোট ও গণতন্ত্র ফিরে আসবে। আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। পরে আলোচনা সভায় অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পিআর পদ্ধতির সমালোচনা করেন। বলেন, দেশে গণতন্ত্র ও ভোট যারা ফিরিয়ে দিতে চায় না, তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চায় বিএনপি। যারা পিআর নিয়ে কথা বলেন, দয়া করে পিআর নিয়ে একটু পড়াশোনা করবেন, পিআর নিয়ে একটু জানবেন, জেনে তারপরে কথা বলবেন। একজন বলে দিল আর আমরা নাচলাম, এটা তো হবে না ভাই। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায়, সেই চেষ্টা তারা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ 17 বছর যেভাবে আন্দোলন করেছে, দরকার পড়লে আমরা আবারও আন্দোলনে নামবো। আর প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন যত দেরিতে হবে, বিচার ব্যবস্থা নড়বড়ে হওয়ার পাশাপাশি দেশ ততই পিছিয়ে যাবে। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। পরে সিলেট জেলা বিএনপির আয়োজনে অন্য এক অনুষ্ঠানে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত নারকীয় হত্যাকাণ্ডের শিকার সিলেটের শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলজার আহমেদ, এখন সিলেট। জুলাই ঘোষণাপত্রের জন্য 5 আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণমাধ্যমে একপেশে সংবাদ পরিবেশন করে জুলাই বিপ্লবীদের হত্যার প্রেক্ষাপট তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 7ম দিনের পদযাত্রায় ইতিমধ্যেই রাজশাহী থেকে নাটোরে পৌঁছে পথসভা করেছে এনসিপির নেতাকর্মীরা। এরপরের গন্তব্য সিরাজগঞ্জ ও পাবনা। রাকিবুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত।
সকালে রাজশাহী থেকে শুরু হয় এনসিপির সপ্তম দিনের পদযাত্রা। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা এই 3 জেলা ঘিরে দলটির কর্মসূচি। যাত্রার শুরুতে গণমাধ্যমে কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, মিডিয়া দিয়ে প্রেক্ষাপট তৈরি করে বিপ্লবীদের হত্যা চেষ্টা করা হচ্ছে। 3 আগস্ট দলে দলে ঢাকায় সাধারণ মানুষ জড়ো হবেন বলেও জানান তিনি। গত বছর 5 আগস্ট পর্যন্ত মনে হয়েছে যে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এই যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে, হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, তাদেরকে অপরাধী হিসেবে তৈরি করার জন্য মিডিয়া দিয়ে সম্মতি উৎপাদন করা হচ্ছে। এ সময় জুলাই ঘোষণাপত্রের জন্য 5 আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে, তারপরও আমরা 5ই আগস্ট পর্যন্ত এই সরকারকে দেখব যে তারা এই মাসের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে পারে কিনা। যদি সরকার সেখানে ব্যর্থ হয়, আমরা অভ্যুত্থানের অন্যান্য অংশীদারদের সাথে কথা বলছি, তাহলে এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। দুপুর 12:30টার দিকে জুলাই পদযাত্রা পৌঁছায় নাটোরের বেলঘুরিয়া বাইপাস মোড় এলাকায়। এ সময় উপস্থিত ছাত্র জনতা তাদের স্বাগত জানান। দিনভর নাটোরের বেশ কয়েকটি পথসভায় তাদের বক্তব্যে উঠে আসে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের স্বপ্নের কথা। আমাদেরকে ভুলাইয়া দেবার চেষ্টা করে লাভ নাই, আমাদেরকে আপোষ করতে ডাকার চেষ্টা করে লাভ নাই। আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ, সাথে আমরাও। যেই ছাত্র জনতার আহ্বানে আপনারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেই ছাত্র তরুণরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। সেই তরুণরা এখন দেশ গঠন করতে চায়। আপনারা সেই তরুণদেরকে সহায়তা করুন, সেই ছাত্র জনতার পাশে এসে দাঁড়ান। কর্মসূচির মধ্য দিয়ে দেশের প্রত্যেকটি অঞ্চলের সমস্যা নিরসনের চেষ্টা করবে দলটি, এমনটাই বলেছেন নেতাকর্মীরা। সিরাজগঞ্জ হয়ে পাবনায় শেষ হবে সপ্তম দিনের জুলাই পদযাত্রা। রাকিবুল হাসান, এখন রাজশাহী। কুমিল্লার 14 গ্রামে পেট্রোল বোমা হামলা ও কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যাসহ 3 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিকেলে তথ্য নিশ্চিত করেন কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর কায়মুল হক রিঙ্কু। তিনি জানান, 2015 সালের 3রা ফেব্রুয়ারি জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় 8 ছাত্র নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি আলাদা মামলায় খালেদা জিয়াকে আসামি করা হয়। একই বছরের 25 জানুয়ারি হায়দারপুর এলাকায় কাভার্ড ভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় বেগম খালেদা জিয়া সহ 32 জনকে আসামি করা হয়। এসব ঘটনায় দায়ের করা মোট 3টি মামলার শুনানিতে খালেদা জিয়ার সম্পৃক্ততা না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেন বিচারক। পরে মামলা প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করা হয়। মন্ত্রণালয় সেই আবেদন গ্রহণ করে মামলা 3টি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বলে জানান কুমিল্লার পাবলিক প্রসিকিউটর কায়মুল হক রিঙ্কু। 3-2 ঘটনায় ম্যাডাম বালুর ট্রাকে গুলশান অফিসে রোড ফর ডেমোক্রেসির যে প্রোগ্রাম দিয়েছিলেন, সেই প্রোগ্রামে ওনাকে বের হইতে দেওয়া হয়নি। ওই তারিখেই এই জগমোহনপুরের এই ঘটনায় ওনাকে 8 মার্ডারের এই হত্যা মামলায় ফ্যাসিস্ট সরকার ওনাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওনাকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে। মাননীয় আদালত সকল কিছু বিবেচনা করে ওনার এই ডিসচার্জের প্রেয়ারটা মঞ্জুর করে। টানা 17 বছর ধরে নিউ মোরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা সাইফ পাওয়ারটেকের জনবল দিয়েই টার্মিনাল পরিচালনার ভার বুঝে নিল নতুন অপারেটর চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। নতুন ব্যবস্থাপনায় টার্মিনাল পরিচালনায় এখনও তেমন পরিবর্তন নেই। এ অবস্থায় এনসিটি সেবার মান বাড়বে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ব্যবসায়ীরাও বলছেন, পরিচালনায় যেই আসুক পারফরমেন্স যেন ভালো হয়। হাজিরা শুলে প্রতিবেদন। অবশেষে পরিবর্তন হলো অপারেটর। রোববার মধ্যরাত থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব বুঝে নেয় নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। ব্যবস্থাপনায় পরিবর্তন এলেও সাইফ পাওয়ারটেকের জনবলেই পরিচালিত হবে এনসিটি। পরিচালনা পদ্ধতি বা প্রযুক্তিতেও নেই কোনো পরিবর্তন। আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্যপ্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই। সব কিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে।
তবে সাইপ পাওয়ারটেকের একচ্ছত্র আধিপত্যের অবসান হওয়ায় খুশি বন্দর ব্যবহারকারীরা। শ্রমিক সংকট, পরিবহন ধর্মঘট বা অনাকাঙ্ক্ষিত ঘটনায় পণ্য ডেলিভারি বা রফতানি যেন অনিশ্চয়তায় না পড়ে সেটি নিশ্চিত করার আহ্বান তাদের। অনেক দিন থাকলে যে সমস্যাগুলো হয়, আমরা শ্রমিক পেতাম না ঠিকমতো, শ্রমিকদের অনৈতিক বকশিস দিতে হতো। আজকে আমরা ধন্যবাদ জানাই, একচ্ছত্র আধিপত্যের অবসান হয়েছে। অন্যদিকে শিপিং এজেন্টদের দাবি, পরিচালনায় যেই আসুক টার্মিনালের পারফরমেন্স বা অপারেশন যেন ঠিক থাকে। আমাদের যেন পারফরমেন্স ডাউনের দিকে না যায়, আমাদের প্রিন্সিপালরা যেন মনে না করে, তারা যেন অনিশ্চয়তার মধ্যে না ভোগে, আমাদের এক্সপোর্টাররা যেন তাদের মাদার কানেকশন থেকে যেন তারা বঞ্চিত না হয়। নিউ মোরিং কন্টেনার টার্মিনালের 5টি জেটিতে বছরে প্রায় 13 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিং হয়। সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে পরিচালনার ভার দেওয়ার আগ পর্যন্ত চট্টগ্রাম ড্রাই ডক এনসিটি চালাবে। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক ও আধুনিক কন্টেনার টার্মিনাল নিউ মোরিং কন্টেনার টার্মিনাল। দীর্ঘ 17 বছর ধরে এটি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে। প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনায় বন্দর কতটুকু সফল হয় সেটি এখন দেখার বিষয়। নিউ মোরিং কন্টেনার টার্মিনাল থেকে হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। টাঙ্গাইলের ধনবাড়িতে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 নারী সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 2 জন। সোমবার দুপুর 2টার দিকে বাঘখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিনিময় পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলে আহত হন 5 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা ময়মনসিংহের কোতোয়ালি থানার বাসিন্দা। এ ঘটনায় আহত 2 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। শরীয়তপুরের জাজিরার পদ্মার তীররক্ষা বাঁধের 100 মিটার এলাকা ধসে পড়েছে। বিকেলে মাছের ঘাট এলাকায় এই ভাঙনের ঘটনা ঘটে। নদীতে বিলীন হয়েছে 5টি বসতঘর ও 3টি ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙনের হাত থেকে বাঁচতে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 15 স্থাপনা। বিকেলে হঠাৎই ভাঙন দেখা দেয় এলাকায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে। নিমিষেই নদী গর্ভে চলে যায় 8টি স্থাপনা। এরপরই ভাঙন থেকে রক্ষায় ঘরবাড়ি ও মালামাল সরিয়ে নেয় তীরবর্তী মানুষ। আশ্রয়ের সন্ধান করছে নদী পাড়ের মানুষজন। এর আগেও অন্তত 2 বার বাঁধটিতে ভাঙন দেখা দেয়। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় 110 কোটি টাকা ব্যয়ে 2012-13 অর্থ বছরে নির্মাণ করা হয় 2 কিলোমিটার পদ্মার তীররক্ষা বাঁধটি। নোয়াখালী অঞ্চলের একমাত্র সদর হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট বন্ধের চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কিডনি রোগী ও তাদের স্বজনরা। দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রোগী ও স্বজনরা জানান, চিকিৎসকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বেসরকারি হাসপাতাল মালিকদের চক্রান্তের জেরে ডায়ালাইসিস ইউনিটটি বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কিন্তু ইউনিটটি বন্ধ হলে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কিডনি রোগীদের ভোগান্তিতে পড়তে হবে। অনেক রোগীর পক্ষেই ঢাকায় গিয়ে ব্যয়বহুল এ চিকিৎসা সেবা নেওয়া সম্ভব হবে না। মানববন্ধন থেকে রোগীদের স্বার্থ বিবেচনায় ডায়ালাইসিস সেন্টার চালু রাখার দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি দেওয়া হলে জেলা প্রশাসক ডায়ালাইসিস সেন্টার চালু রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সাভারের দারুল ইহসান ট্রাস্টের সম্পত্তি দ্রুত বুঝিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কমিটির সদস্যরা। আশুলিয়া শ্রীপুর এলাকায় ট্রাস্টের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে দারুল ইহসানের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি জানান, আদালতের রায়ে তারা বৈধ ট্রাস্টি বোর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ট্রাস্টটি অবৈধ দখলদারদের কবলে রয়েছে। আদালতের রায় থাকা সত্ত্বেও বিগত সরকারের আমলে তারা সুবিচার পাননি। বর্তমানে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের অনুসারীরা ট্রাস্ট দখল করে রেখেছেন বলে দাবি তার। দ্রুত ট্রাস্ট ও বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারের দাবি জানান তারা। দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে সাভারের আশুলিয়ার সাব রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে আশুলিয়া সিএমবি সড়কের সাব রেজিস্ট্রি অফিসের এই কর্মসূচি পালন করে দলিল লেখক কল্যাণ সমিতি। বক্তারা অভিযোগ করেন, আশুলিয়ার সাব রেজিস্ট্রার অফিসে সাব রেজিস্ট্রার খারুল বাশার পাভেল যোগদানের পর থেকে ঘুষ ছাড়া কোনো
দলিলে স্বাক্ষর করেন না তিনি। টানা 21 দিন ধরে কর্মসূচি চালিয়ে গেলেও সমাধান হচ্ছে না বলে দাবি তাদের। এতে রাজস্ব হারাচ্ছে সরকারও, তাই দ্রুত সাব রেজিস্ট্রার খায়রুল বাশার পাভেলকে সরানোর দাবি জানান তারা। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ce/ekhon tv।